আমরা দীর্ঘদিন থেকে বেশ কিছু গল্পের মাধ্যমে জীবন কাটাচ্ছি। সামনে ২৬-এর ভোট আর ২৬-এর বলিদান হয়ে গেল। পুরোটাই রাজনীতির মধ্যে খেলা। যখন রাম মন্দিরের ঘোষণা এবং যখন বাবরি মসজিদের ঘোষণা এসেছিল, তখনই বুঝে গেছিলাম বিচারপতি এবং জাস্টিসের প্রতি মানুষের কেন আস্তে আস্তে দিন দিন আস্থা হারাচ্ছে। তখন হয়তো ধর্মীয় রাজনীতি সবাই শুনছিলাম, মুসলিম হিন্দির পৃথকীকরণ, তারপরে ওয়াকফ বিল, এখন সামনে এসএসসিতে চাকরি হারা। কিছু রাজনৈতিক দল আছে যাদের আমরা দেখছি ধর্মীয় মেরুকরণ থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে তারা আমাদের পীড়িত করছে, যাতে ২৬-এর বিধানসভাকে নজর রেখেই সামনের দিকে কিভাবে মানুষকে অমানুষে পরিণত করা যায়, ধর্মের মাধ্যমে বিভেদ করা যায় এবং মানুষকে যেন সবসময় হাইপার টেনশনে রাখা হয়, কারণ মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বেশ কিছু কথা বলবো, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলবো। তাতে জানি না কতদূর কী হবে, তবে আমার মনে হয় এইটুকু বলার, এই কথাগুলো সর্বশ্রেণীর মানুষ, বিশেষ করে অশিক্ষিতরা বেশি হয়তো জেনে ফেলেছে, যারা শিক্ষিত তারা জেনেও জানতে চায়। আমাদের ২০১১-র পরিবর্তনের মাধ্যমে আমরা ভেবেছিলাম অনেক কিছু আশা আলো দেখব। যাই হোক, তারপর দেখলাম শিক্ষা বিক্রি, তারপর দেখলাম কিছুজন জেল, তারপর দেখলাম বঙ্গীয় রাজনীতিতে বিজেপির আগমন, তারপর দেখলাম কিভাবে চাকরি চলে গেল। আমরা বিচার ব্যবস্থাকে কেন পৃথকীকরণ করতে পারছি না অন্যান্য চাকরিজীবীদের থেকে? দুদিন আগে আমরা দিল্লিতে এক বিচারপতির ঘরে আগুন না লাগলে হয়তো জানতে পারতাম না ১২ কোটি টাকা পাওয়া গেছে ক্যাশ। তার জায়গায় অন্য কোনো অফিসার বা অন্য কোনো দপ্তর হলে হয়তো এতদিন কোনো বিশেষ কমিটি বসে যেত বা হয়তো তার তদন্ত চলতো, কিন্তু তার পানিশমেন্ট কি? শুধু ট্রান্সফার। তাকে লখনৌতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। অবাক লাগে ভাবতে, যারা সর্বস্তরের লোক আছে তাদের জন্য আইনটা কি আলাদা? তো যাই হোক, এই বিষয়ে আমাদের ছোট হয়তো আমরা। দ্বিতীয় বিষয়ে যদি আসি, আমরা দেখলাম কিছু রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক দল আছে যারা বেশ রীতিমতো ২৬-এর বিধানসভায় আসার জন্য লেগে পড়ে উঠেছে। এসএসসি এত তাড়াতাড়ি লিস্টেড হয়ে যাওয়া, সামনে আশা করব আমি, এটা ভবিষ্যতেই বলছে, না জানি না ভবিষ্যৎবাণী কিনা, প্রাইমারি ৪২,০০০, সেটারও হঠাৎ করে রিক্রুটমেন্ট আসবে। তবে এসএসসিতে ২৬,০০০ যারা বাদ গেল, আমার মনে হয় তারা রিভিউ পিটিশন যখন সরকার করবে, যদি ২৬-এ বিজেপি সরকার আসে, হয়তো এখানেই মাফ হয়ে যেতে পারে, চাকরি বহাল থাকবে। যদি না আসে, জানি না কী হবে। অপরদিকে দীর্ঘ ৮ বছর ধরে তৃণমূল সরকার নিয়োগ করেনি। এখন সুপ্রিম কোর্টের অর্ডারের পর ৩ মাসের মধ্যে নাকি আজ প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী বলে দিলেন ৩ মাসে নিয়োগ করা কোনো অসুবিধা নেই, নিয়োগ করে দেবো আমরা। ৩ মাসে আপনি ২৬,০০০ অর্থাৎ ৫ লক্ষ ক্যান্ডিডেটের পরীক্ষা নিয়ে নিয়োগ করতে পারবেন। ১০ বছর ধরে কোনো নিয়োগ করতে পারছিলেন না। আজ আপনার জ্বালা লেগেছে, সামনে ভোট এসছে, একটা পজিশন খারাপ হবে, ইমেজ নষ্ট হবে, তার জন্য এত বাড়াবাড়ি? তাই যদি বাড়াবাড়ি করতে হয়, আমরা তো আপনাকে মানবিক দৃষ্টি থেকে দেখি, এবং আপনাকেও নাকি শুনেছি মাটি মানুষের মানুষ, মমতাময়ী। আপনি এক কাজ করুন না, ২৬-এর ভ্যাকান্সি যেটা পড়ে আছে বলছেন ৩ মাসের মধ্যে নিয়োগ করবেন, সেটার সঙ্গে আপনার বক্তব্য যেটা শুনলাম আমরা প্রেস কনফারেন্সে, ১ লাখ আরও ভ্যাকান্সি আছে, ১,২৬,০০০ ভ্যাকান্সি জুড়ে দিয়ে আগেকার এবং এখনকার অর্থাৎ সমস্ত বঞ্চিত প্রার্থীদের একটা সুযোগ দেখুক না। বিএড করে ১০ বছর ধরে বসে আছে, এটা কোনো খেলা নাই। যেমন দ্বিতীয়, এই কথার সঙ্গে আরেকটা কথা অ্যাড করতে চলেছি আমি, যেখানে বলা হয়েছিল যে যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা বয়স বেরিয়ে গেছে, তাদের সুযোগ দেওয়া হবে। ৮ বছর দীর্ঘ পড়াশোনা না থাকলে সেই লেভেলের প্রশ্ন তো হবে না 11-12-এর, যে তারা পরীক্ষা দিয়ে দেবে। অনেকে এই ৩ মাসে যে তাদের সাফার করতে হয় মেন্টালি ডিপ্রেশন, এটাকে উঠে তারপরে প্রিপারেশন নিয়ে তারপরে কম্পিটিশন করাটা প্রচণ্ড টাফের ব্যাপার। জানি না তাদের ভবিষ্যৎ কী হবে। তবে এটুকুই বলবো, তাদের যেমন সমবেদনা, তাদের জন্য যেমন দুঃখ হচ্ছে, কিছুটা রাগও হয়। ২০১৬ সালের পর যে গঠিত নতুন এসএলএসটি মঞ্চ, সেখানে তাদের বারবার আহ্বান জানানো হয়েছিল। বিভিন্ন গ্রুপে আমি নিজে পার্সোনালি অনুরোধ করেছিলাম যে আপনারা তো যারা শিক্ষাকর্মী আছেন বা ম্যাডাম আছেন, তারা নতুন যারা হব টিচার, তাদের জন্য আন্দোলনের রাস্তায় নামুন।
অন্তত ফেসবুক প্রতিবাদ করুন। এমন শোনা গেছে অনেক বিএড স্টুডেন্ট আমাকে বলতো, স্যার আমরা টিচিং করতে যেতাম বিভিন্ন স্কুলে, তো ওখানে আমাদের নিয়ে অট্টহাসি করতো, তোদের তখন বিএড এরকম করে করিস, ওরকম করে করিস, তোরা তো পড়াশোনা করিস না, তোদের কি চাকরি দরকার। তারা অট্টহাসি কম হাসেনি, তারা নতুনদের সঙ্গে মজাটা কম করেনি। জুনিয়র ডাক্তাররা কোনো রকমের সাফার করলে সিনিয়ররা রাস্তা নেমেছে, তারা কোনোদিন নামেনি। আজকে তারা চোখের জল ফেলছে, ঠিক আছে, তাদের ফ্যামিলি আছে, তারা সব কিছু আছে, তবু তারা প্রত্যেক বছর সুযোগ পেয়েছে। 2012, 2014, 2016 তিনটে সুযোগ পেয়েছে, প্রাইমারি আপার প্রাইমারি দুটো, একটা হাই স্কুল। 16 পর থেকে তো একটা হাই স্কুল সুযোগ পায়নি। ছেলেগুলো 10 বছর ধরে কী করছে আজকে? তোমার তো কিছু টাকা ইনকাম করেছে তারা। তা আমি বলবো, যারা যোগ্য, যদি সত্যি তারা যোগ্য হয়ে থাকে এবং তাদের শুধু 26,000 ভ্যাকান্সিতে কম্পিটিশন করতে না দিয়ে আরও 1,26,000 যদি করতে দেওয়া হয়, তাদের পক্ষেও সুবিধা, নতুনদের পক্ষেও সুবিধা, তারা নতুন পরীক্ষার্থী পাবে এবং পরীক্ষায় সুযোগ পাবে। যেহেতু কোর্ট ভার্ডিক্ট এবং কোর্ট অর্ডারে মেনশন করেছে 3 মাসের মধ্যে করতে হবে, তাই 3 মাসের মধ্যে যদি সমস্ত ছাত্রছাত্রীরাই চাকরি পেয়ে যায় 1,26,000, যেটা বিহার করেছে, হয়তো পশ্চিমবঙ্গের কাছে একটা দৃষ্টান্ত পেয়ে যাবে। আমরা ভোট দেব না দেবো কাকে ঠিক করতে পারি না কখনো। ভোটটা সমস্ত হয় আমাদের ট্রিজ মধ্যে, ফ্যামিলির ট্রির মধ্যে। আমার দাদা ভোটে দাঁড়িয়েছে বা তার বন্ধু দাদা দাঁড়িয়েছে, চ ভোটটা ওকে দিয়ে দিই। ওর দাঁড়িয়েছে, চ ওর মামা দাঁড়িয়েছে, চ আমার মামাকে ভোটটা দিয়ে দিস। ভোট কাকে দেবো না আমরা কোনো পার্টি দেখে ঠিক করতে পারি না, যে বিজেপি না তৃণমূল না কংগ্রেস, এটা সময় ওঠে না আমাদের। আজকে তৃণমূল সরকারের যে অপকর্ম, তাতে তৃণমূলকে ভোট না দিলেও আমাদের রাস্তা থাকছে না। বিজেপি যেবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে, তাতে এক মুশকিল। সিপিএম যারা 11 সালের আগে পর্যন্ত ছিল, তারপরে তো কোনো গল্পই নাই। জ্যোতি আছে, অন্যরকম গল্প। তো আমরা ভোটটা দিতে যাব কবে এবং যেদিন যাই সেদিনই বুঝতে পেরে উঠতে পারি না। ভোট মঞ্চে গিয়ে হয়তো বুঝতে পারি যে কাকে ভোটটা দিতে হবে। তখন আর আমরা কে এসএসসি নিল না, কে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে, আর কে দুষ্টু কে খারাপ, এটা জাজমেন্ট করি না। এটা আমরা রিলেশনশিপের রেসপেক্টে ভোটটা দিয়ে থাকি। উপায়ও নেই, আমরা ভোট দেবো কোন পার্টিকে, তৃণমূলকে, কংগ্রেসকে, সিপিএমকে, বিজেপিকে, কোনো ঠিক নেই আমাদের। আমরা যে বেকার, এতদিন ধরে বেকারত্ব ভোগ করছি, এটার যন্ত্রণা যতদিন না আমরা মুছতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই শান্তি থেকে মুক্তি পাবো না। এবার কি থেকে আমরা কি করব, এটা ঠিক করব। দুটো জিনিস যদি দেখি আমরা, এক, সোসাইটিতে এখন শিক্ষক মানেই খারাপ, তার মানে জাজ মানে খারাপ হওয়া উচিত। তার কাছেও কিন্তু কোটি কোটি টাকা পাওয়া গেছে, সেটা কিন্তু খারাপ হবে না, তারাই আইন তৈরি করছে, বেশ। দ্বিতীয় জিনিস, যেসব আধিকারিকদের জন্য জব চলে গেল, সে আধিকারিকদের জব গেল না, কিন্তু যোগ্যদের জব চলে গেল। আর একটা কথা, আমরা এই কিছু মিডিয়াকে দেখছি, মিডিয়া পার্সন বাংলাতে, তারা এমনভাবে লেগে পড়ে উঠেছে না, বিভিন্ন রাজ্যে তারা আগুন লাগিয়ে দিচ্ছে একদম। জেলায় জেলায় তাদের প্ররোচনায় মানুষ পা দিচ্ছে, কাজ নেই, পরীক্ষা নেই, রিক্রুটমেন্ট নেই, দোষও নেই। ওবিসির কেস মিটবে না বলে যদি এইভাবে রিক্রুটমেন্ট বন্ধ করে দেয়, এটা খুব মুশকিল জিনিস। তাহলে এই রিক্রুটমেন্টে ওবিসি পার্টিসিপেট করবে কি করে, এটা আমার খুব বড় প্রশ্ন। এটা কিন্তু যদি নতুন রিক্রুটমেন্ট না পার্টিসিপেট করতে পারে, এই 26,000 রিক্রুটমেন্ট কী করে করবে, এটা কিন্তু ওবিসি কেস, যেহেতু কেস আন্ডার সুপ্রিম কোর্টের মধ্যে চলছে, এটা বড় প্রশ্নের মুখে। মাদ্রাসা সার্ভিস কমিশনের এক অলৌকিক ঘটনা ঘটেছে। গ্যাজেটে পাবলিশ করেছে পারসুইং বিএড 21, 23, 22, 24 বসতে পাবে। তারা পরীক্ষায় বসে, পরীক্ষায় বসার ইন্টারভিউর আগে তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যায় বিএডের। এখন কোর্ট অর্ডার দিচ্ছে কিছু জনের কেসের রেসপেক্ট, তারা নাকি চান্স পাবে না। ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, জাস্ট মেরিট লিস্টে ওয়েট করছে। গ্যাজেট অনুযায়ী নিয়োগ হচ্ছে কিন্তু। তাহলে এটা কোর্টের কাছে একটা প্রশ্ন থাকলো, যদি সমস্ত জিনিসের গ্যাজেট দেখা হয়, আজকে এসএসসির গ্যাজেট দেখে নিউমেরিক্যাল পোস্ট যেমন অ্যাপ্রুভ চলছে না, তাহলে এইদিকে বিএড 21, 23 বাদ কী করে যেতে পারে গ্যাজেট যদি মেনে চলা হয়? পুরোটাই খেলা চলছে রাজ্যে, শুধু রাজ্য না, আমাদের দেশে খেলা চলছে। রাজনৈতিক যারা আছেন, নেতা যারা আছেন, আমলা যারা আছেন, বিচার ব্যবস্থা যারা আছেন, শুধুমাত্র সাধারণ মানুষ নিয়ে খেলা চলছে। 26-এর লোক বিধানসভা ভোট, 26-এর বাংলা, 26,000-এর বলিদান। আমরা জানি কোনো ধর্মে লেখা আছে বলিদান না দিলে নাকি নিশ্চিত মুক্তি লাভ পাওয়া যায় না। হলো 26,000-এর বলিদান, কারণ 26 ভোট আছে না। যাই হোক, আমরা অনেকগুলো ঘটনার মধ্যে আরেকটা ঘটনাকে দেখছি শিক্ষা ব্যবস্থায়, পশ্চিমবঙ্গেই দেখছি, যেটা বিএড 24-26 ব্যাচ বলে একটা সেশন হয়, যেখানে অলরেডি 6 মাস ক্লাস হয়ে গেছে ওদের।
এখন কিছু কলেজে সিট পুজোয়নি বলে তারা কেস করে এবং নতুন করে ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা তাদের অর্ডার দেয় যে আবার তারা নাকি নতুন সেশনে থার্ড ফেজে ভর্তি চলবে এবং তার ভর্তি কাল থেকে শুরু হয়েছে, বিগত কাল থেকে। আমি বলতে চাইছি তাই যদি হয়, নিয়ম আছে কিছু ঘন্টা ক্লাস আওয়ার্স নিতে হবে প্রত্যেক সেমিস্টারে, তারপরে তারা পরীক্ষা দিতে পারবে। তাহলে এই সেশনে তারা যদি ভর্তি আজকে হয়, তাহলে পরীক্ষার দিনটা কবে হবে ফার্স্ট সেমিস্টার? তাহলে এই সেশনটা পুরো 1 বছর পিছিয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট সেমিস্টার যারা প্রথম সেশনে যারা ভর্তি হয়েছে ফার্স্ট স্লটে, তারা কেন আজকে ভিকটিম হবে? তারা কেন আজকে ক্ষতিগ্রস্ত হবে? সামনের দিনে কোনো পরীক্ষায় তখন তারাও তো বসতে পারবে না বিএডে, তখন তারা তো ফাইনাল মার্কশিটও পাবে না। এই গল্পগুলো কবে নষ্ট হবে, কি হবে, এগুলো কারো জানা থাকলে জানাবেন। আমি বিএড 21-23 এবং নতুন এসএসসি না হলে সর্বশ্রেণীর যারা মনে করি সমাজসেবী লোক, ভালো গুণীজ্ঞানী সমাজসেবী, তারা আমার সঙ্গে আসবেন। আমরা আমারও অনশন বা আন্দোলনে ডাক দেব সামনের দিনে, তাতে যা হয় আমরা করব। কিন্তু এইভাবে চলতে থাকতে পারে না। সিবিআই রিপোর্ট দিয়ে দিল এতগুলো অযোগ্য প্রার্থী 8,000 সামথিং, যেখানে বাগ কমিটির রিপোর্ট বলছে, সুপ্রিম কোর্ট সেটাকে মানল না। যোগ্য অযোগ্য আলাদা করে দেওয়ার পরেও কিন্তু যোগ্যদের আজকে বঞ্চিত হতে হলো। ব্যাপারটা অন্যরকম দেখাচ্ছে। শুধু আমার কেন, একজন অশিক্ষিত মানুষ হলেও তার মনেও প্রশ্নটা জাগবে। তাহলে সিবিআই নামক যে সংস্থা আছে সেটাকে তুলে দেওয়া হোক। এত টাকা বেতন দিয়ে এত অ্যালাউন্স দেওয়ার কোনো মানে হয় না। সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, বিভিন্ন আমলা হোক, মন্ত্রী হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, তাদের বেতন বেড়ে যেতে পারে, তারা নিজের মতো বেতন বেড়ে নেয়। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের আমাদের কোনোভাবে ডিএ পাওয়ার বা বেতন পাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে একটাই জিনিস বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গে যারা স্বাভাবিক বা সাধারণ পাবলিক আছো বা ছাত্রছাত্রী আছো, তাদের ধর্মের মেরুকরণ, তাদের রাজনীতির মেরুকরণ এবং তাদের আর্থিক মেরুকরণের বলি হতে হবে। তো যাই হোক, যে কথাগুলো বললাম, আশা করি কোনো রাজনৈতিক দলের খারাপ লাগলে দুঃখিত, কিন্তু এটাই বাস্তব ঘটনা। সবাই সজাগ থাকবে।